আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ভয়ঙ্কর হয়ে উঠছে ডেল্টা ভ্যারিয়েন্ট। লকডাউন কার্যকর করার তাগিদ। সীমান্তের ৪ জেলায় আরও ১৯ মৃত্যু। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা। ঢাকা ১৪ আসনে নৌকা পেলেন আগা খান মিন্টু। জনশক্তি রপ্তানির নতুন দেশ হতে যাচ্ছে সার্বিয়া। চাহিদায় ডাক্তার, নার্স, গাড়ি চালক সহ দক্ষ কর্মী। আউটসোর্সিংয়ে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয়। লাখ লাখ তরুণ তরুণী হয়ে উঠছেন উদ্যোক্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১শে সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: করোনাকালে বেড়েছে শিশু শ্রমিক, যুক্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে। দরিদ্র পরিবারগুলোকে সহযোগিতার আহ্বান। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন, সংক্রমণ ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভাইরাসের বিস্তার রোধে লকডাউন নিশ্চিতভাবে কার্যকর করার তাগিদও তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। করোনা ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা আলফা, বেটা ও গামা ভেরিয়েন্টের চেয়েও বেশি ভয়ঙ্কর। দেশের প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয় ৮ই মে। ৩রা জুন পর্যন্ত ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে ৪০টিতেই ভারতীয় ধরন মিলেছে আইইডিসিআর এর গবেষণায়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, রাজশাহী ও খুলনা বিভাগে অধিকাংশ জেলায় সংক্রমণের হার ২৪ থেকে ৬০% মধ্যে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, রাজশাহী সহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় লকডাউন বা বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। যদিও কারিগরি কমিটি আগে থেকেই সর্বাত্মক বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছিল, কিন্তু নানা কারণে তা কার্যকর হয়নি। আমরা করোনার পেছনে দৌড়াই, আমাদেরকে কিন্তু করোনা ঠেকাতে হলে করোনার সামনে থেকে তাকে ঠেকাতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা মারাত্মক ঝুঁকির দিকে আমরা যাচ্ছি। ২০% মানেই এইটাকে আমাকে ৫%-এর নিচে কমিয়ে আনতে হবে যদি আমরা করোনাকে নিয়ন্ত্রণ করতে চাই। জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গেল এক সপ্তাহে ২২টি জেলায় সংক্রমণ শনাক্তের হার ২০%-এর বেশি। এর মধ্যে নড়াইল, টাঙ্গাইল, নোয়াখালী, নাটোরের মতো জেলাগুলো সীমান্তবর্তী নয়। একইভাবে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃত্যুও বাড়ছে। এই পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার রোধেই একমাত্র সমাধান বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের চেষ্টাটা হবে সংক্রমণ যাতে কোনো ক্রমেই যেখানে আছে সেখান থেকে না ছড়ায়। এই ২২টি জেলাকে সম্পূর্ণভাবে আমাদেরকে কিন্তু লকডাউনের আওতায় আনতে হবে। লকডাউন মানে স্ট্রিক্ট লকডাউন। এই লকডাউনটা একটা উপজেলায় হতে পারে, একটা জেলায় হতে পারে, একটা ইউনিয়নে হতে পারে, একটা ওয়ার্ডেও হতে পারে। সুতরাং এইটার দায়িত্ব দিতে হবে সিভিল সার্জন সাহেবকে। লকডাউন মানে হলো স্ট্রিক্ট লকডাউন এবং এইটা আইসোলেটেড দিতে হবে। উপজেলা পর্যায়ে কন্ট্যাক্ট ট্রেসিং, অ্যান্টিজেন টেস্ট ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাড়ানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। যাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে পাবো তাদেরকে কোয়ারেন্টাইনে নিতে হবে, সেটা অফিসিয়াল কোয়ারেন্টাইন হতে হবে। একটা হলো মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আরেকটা হলো স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে এসব জেলায় অক্সিজেন, হাইফ্লো নেজাল ক্যানোলা এবং চিকিৎসা সরঞ্জাম সহ সক্ষমতা বাড়ানোর পরামর্শও তার। মোহাম্মদ নুরুন্নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে রাজশাহী, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জে ১৬ এবং যশোরে ৩ জনের মৃত্যু হয়েছে। সীমান্ত জেলাগুলোর হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। সংক্রমণ রোধে রাজশাহী মহানগরীতে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। সাতক্ষীরায় দ্বিতীয় দফায় চলছে আরও এক সপ্তাহের লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৯.০৭%। মহানগরীতে চলছে ৭ দিনের সর্বাত্মক লকডাউন। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই লকডাউন এটা একটা খুবই কার্যকরী একটা পন্থা। ইনশাআল্লাহ এটা যদি ২ সপ্তাহ থাকে এটা অবশ্যই ইনশাআল্লাহ কমলে আমাদের রোগী কমে গেলে ইনশাআল্লাহ একটা পরিস্থিতি উন্নত হবে।
সাতক্ষীরায় মারা গেছে 4 জন। করোনা ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এই জেলায় চলছে দ্বিতীয় দফায় 7 দিনের লকডাউন। ঠাকুরগাঁয়ে করোনা সংক্রমিত 4 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কমে 11.26%। যশোর জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 3 জন। শনাক্তের হার 27%। 24 ঘন্টায় নওগাঁয় নতুন করে আক্রান্ত 61 জন। শনাক্তের হার 26.29%। নাটোরে কঠোর লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বমুখী। শনাক্তের হার 60 থেকে 50% ওঠানামা করছে। মোংলায় সংক্রমণ বেড়ে 58% দাঁড়িয়েছে। কঠোর বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। একই চিত্র কুষ্টিয়া পৌর এলাকায়ও। দিনাজপুরে শনাক্তের হার 32.20%। খুলনা জেলায় রোববার থেকে 1 সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সদর হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে করোনা রেডিকেটেড করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 3টি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা 14 আসনে আগা খান মিন্টু, সিলেট 3 আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা 5 আসনে আবুল হাশেম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে মনোনয়ন বোর্ডের সভায় 3 প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। শেষ দিন পর্যন্ত এই 3 উপনির্বাচনের জন্য রেকর্ড সংখ্যক মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। দলের 94 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। সিলেট 3 আসনের সাংসদ মাহমুদুজ্জামান চৌধুরী, ঢাকা 14 আসনের আসলামুল হক এবং কুমিল্লা 5 আসনের আব্দুল মতিন খসরুর মৃত্যুতে ওই আসনগুলো শূন্য হয়। জনশক্তি রপ্তানির নতুন দেশ হতে যাচ্ছে সার্বিয়া। দেশটি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, গাড়ি চালক সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী নিতে চায়। এরই মধ্যে 9 জন ভারী যানবাহন চালককে পাঠানো হয়েছে দেশটিতে। সার্বিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে অর্থনীতির চাকা আরও গতিশীল হবে বলেই মনে করছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। মানিক শিকদারের রিপোর্ট। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। 88,361 বর্গ কিলোমিটারের দেশটিতে জনসংখ্যা মাত্র 88 লাখ। অর্থনৈতিক সূচকে উচ্চ মধ্যমায়ের দেশ। প্রাকৃতিক সম্পদ, রূপ বৈচিত্র্যের পাশাপাশি ভাষা সংস্কৃতিতেও আছে বৈচিত্র্য। সার্বিয়াতেই খুলতে যাচ্ছে জনশক্তি রপ্তানির নতুন বাজার। শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9 জন শ্রমিক পাড়ি দিয়েছেন সার্বিয়ার উদ্দেশ্যে। নতুন এই শ্রমবাজার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দেশটির চাহিদায় দক্ষ ও অভিজ্ঞ কর্মী। আমাদের কর্মীদের জন্য উত্তম প্রশিক্ষণের জন্য পরিকল্পনাগুলো গ্রহণ করা এবং বিএমইটি থেকে যে ইমিগ্রেশন প্রসেস আছে এই প্রসেসগুলোকে আরো সহজ করা এবং দ্রুততর করা যায় কিভাবে সেগুলোর বিভিন্ন উপায় এবং কৌশলগুলো নিয়ে আমরা কাজ করছি। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন দক্ষ কর্মীর অভাবে বিভিন্ন সময় পিছিয়ে পড়তে হয়। তাই দক্ষ জনশক্তি গড়ার তাগিদ দিচ্ছেন তারা। যে সেক্টরেই যাক, তাদের যদি দক্ষতা না থাকে, আমরা এই যে মিডল ইস্টে কিংবা অন্যান্য দেশে এই যে এইভাবে লোক কর্মী পাঠায়, সেটা আমরা করতে পারবো না। আমরা ওখানে এগ্রিকালচার ফিল্ডে পাঠাতে গেলেও আমাদের খুব দক্ষ, এই বিষয়ে আমাদের কিছুটা দক্ষতা থাকতে হবে। ইউরোপের দেশগুলোতে নতুন বাজার সৃষ্টি করা গেলে অর্থনীতিও নতুন গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিকল্প মার্কেট যদি আমরা ইউরোপকে আমরা টার্গেট করতে পারি, নিঃসন্দেহে আমাদের এই দেশের অর্থনৈতিক ভিত্তি আরো মজবুত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ক্রমবিকাশমান আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় এখন লাখ লাখ তরুণ তরুণী। পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেরাই হয়ে উঠছেন এক একজন উদ্যোক্তা। ঘরে বসেই অর্জন করছেন বিপুল বৈদেশিক মুদ্রা। আউটসোর্সিং নিয়ে আদিত্য মামুনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। প্রথাগত চাকরি আসলে শুধু প্রফেশন হতে পারে না, তো এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং ডেফিনেটলি এটা একটা অনেক বড় এরিয়া। কাজী দ্রোহী রহমান লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এরপর বড় 2টি প্রতিষ্ঠানে চাকরিও করেছেন 7 বছর। কিন্তু সৃজনশীল কর্ম আর নিজেই কিছু করার তাগিদ অনুভব করতেন সব সময়। তাই চাকরি ছেড়ে নেমে পড়েন ফ্রিল্যান্সিংয়ে। মাত্র 5 বছরে শুধু নিজেই নন, সফলতার আলো ছড়িয়েছেন আরও অনেকের মাঝে।
প্রাথমিক পর্যায়ে আসলে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, 7-8 মাস আমি কোনো কাজই পাইনি। তারপর আমি খুবই কম মূল্যে হয়তো কাজ পেলাম, প্রজেক্ট পেলাম, সেটা শেষ করলাম। এভাবে দু একটা করতে করতে আমার আসলে বেশ ভালো লাগলো সেক্টরটা। ঘরে বসে বিশ্বের নানা প্রান্তের ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজ করেন তিনি। তার সৃজনশীল ও উদ্ভাবনী কর্ম অনুসরণ করছে বিশ্বের অনেক তরুণ তরুণী। ফ্রান্সের একটা কোম্পানির জন্য আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। ওরা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে ওরা রিসার্চের কাজ করে। অস্ট্রেলিয়ার ইনভেস্টর রিলেটেড রিসার্চ করে। 3টা প্রজেক্ট করেছি ওদের জন্য। আউটসোর্সিংয়ে সফল এমন অনেকের মধ্যে যশোরের শাহানুর শরীফের খ্যাতিও দেশ বিদেশে। 36 বছর বয়সী এই তরুণ গেল 9 বছরে 8টি অ্যাপ বানিয়েছেন। টপ রেটেড ফ্রিল্যান্সার হিসাবে আয় করছেন লাখ লাখ ডলার। 50 জন আমার হাতে ট্রেইনড আপ হয়েছে। এটা সোসাইটির প্রতি আমার কন্ট্রিবিউশন। freelancer.com থেকে আমি মোটামুটি 3 কোটি টাকা মতো ওখানে আমি উপার্জন করছি। প্রতিভার সাফল্যকে নিজের মধ্যে আটকে রাখতে চাননি শাহানুর, তাই বেশ কজন তরুণ তরুণী নিয়ে গড়ে তুলেছেন একটি টিম, যারা দেশ বিদেশে নানা ব্যক্তি প্রতিষ্ঠানের কাজ করছেন। আমেরিকার ট্রান্স ইন্টারন্যাশনাল একটা কোম্পানি আছে, ওরা এগ্রিকালচার নিয়ে কাজ করে। তো ওদের সফটওয়্যার সাপোর্ট আমি দিই এবং ওদের সফটওয়্যার আমার হাতে বানানো। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহীদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। এ খাতে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা দেখছে সংগঠনটি। এদেরকে যদি আমরা আউটসোর্সিং ইনভলভ করতে পারি, এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে। অপরদিকে তারা কিন্তু দেশের অর্থনীতিতেও শক্তিশালী একটি ভূমিকা তারা রাখতে পারবে। চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ বাস্তবায়নে বিপিও বা আউটসোর্সিং হতে পারে সবচেয়ে বড় ক্ষেত্র। তথ্য প্রযুক্তিতে আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে উঠুক। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরব তখন থাকবে। ব্যাংক ও পুঁজিবাজারের সংস্কার চান অর্থনীতিবিদরা, অগ্রিম কর প্রত্যাহারের দাবি। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিএনপি পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি দলটিকে ক্ষমতা পাগল বলে আখ্যায়িত করেন। বিএনপি একের পর এক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করছে। তাদের বিজয়ের গ্যারান্টি দিলে নির্বাচন কমিশন তাদের ভাষায় নিরপেক্ষ হবে, তাদের পক্ষে রায় দিলেই বিচার বিভাগ স্বাধীন, তাদের নেতাদের অপরাধ ও দুর্নীতির বিচার না করলে দুদক ভালো। আসলে বিএনপি নিজেরাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করছে পরিকল্পিতভাবে। ব্যাংক এবং পুঁজিবাজারের সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর অগ্রিম কর বাতিলের দাবি করা হলেও উল্টো বাড়ানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। প্রস্তাবিত বাজেট নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অনলাইন আলোচনায় বক্তারা কর্পোরেট ট্যাক্স কমানো, বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ানো সহ পিছিয়ে পড়া মানুষের জন্য সরাসরি নীতি সহায়তার দাবি জানান। ক্ষুদ্র মাঝারি শিল্পকে আলাদা করার কথা বলেন তারা। একই সাথে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানোর পরামর্শ তাদের। সম্পর্কে এখানে বিস্তারিত। করোনাকালে রাজধানীতে বেড়েছে শিশু শ্রমিকের সংখ্যা। গত 1 বছরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়েছে শিশুরা। দারিদ্র্য ও স্কুল বন্ধ থাকায় বাধ্য হয়েই শিশুদের কাজে পাঠিয়েছে পরিবারগুলো। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়া এবং দরিদ্র শিশুদেরকে সহযোগিতায় সরকারকে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। 13 বছরের মোহাম্মদ, বাবা মা আর 2 ভাই 1 বোনের সংসার। করোনায় 1 বছরেরও বেশি সময় স্কুল বন্ধ। এখন বাবার সাথে ওয়ার্কশপে কাজ করে। আরেক ভাইকে বাসের হেল্পারের কাজ দিয়েছেন তাদের বাবা। খুলে নেই, স্কুল বন্ধ ছিল সব। এবারে দোকানে বসেছিলাম। স্কুল বন্ধ, গাড়ির লেগে দিয়ে দিছি। কি আর এক ছেলে তো এই লগে থাকে। করোনাকালে মোহাম্মদের মতো অনেক শিশুই এখন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। কেউ আবার বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি।
সংকটে টিকে থাকতে শিশুদের কাজে দিয়েছে দরিদ্র পরিবারগুলো। স্কুল বন্ধ হওয়ার পরে বাপে কাজে লাগা দিল। সকাল 7টায় যাই, 12টা, তারপর 11টা যাই। কাম শিখি, হবে বেতন দেয়। বিশেষজ্ঞরা বলছেন দেশে 70 থেকে 80 লাখ শিশু শ্রমিক আছে, যদিও শিশুদের নিয়ে পূর্ণাঙ্গ কোনো জরিপ নেই। করোনায় শিশুদের নিয়ে কাজ করা এনজিওগুলোর তেমন কোনো উদ্যোগ নেই। স্কুল খোলার জন্য আপনার যা যা করতে হয়, এখন শিশুদেরকে যদি ভ্যাকসিন করতে হবে আমাদের। গ্রামে যদি আমরা নিরাপত্তা বেষ্টনীর আওতাটা বাড়াতে পারি, শিশুদেরকে টার্গেট করে মধ্যে রেখে, তাইলে কিন্তু আমার মনে হয় শিশুরা ওখানে থাকবে। আইএলওর সবশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 16 কোটি 80 লাখ শিশু নানাভাবে শ্রম বিক্রি করছে। 2006 সালের শিশু সনদে 14 বছরের কম বয়সী শিশুদের সার্বিক শ্রম এবং 18 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। শিশু শ্রম আইন 2018 বলছে 14 বছরের নিচে কোনো শিশুকে শিশু শ্রমে বাধ্য করা অথবা শিশু শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। একবার যারা কাজে যোগ দিয়েছে তাদের স্কুলে ফেরার সম্ভাবনাও কম। তবে শিশুদের স্কুলে ফেরা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে। ইউরো ফুটবলে ইতালির উড়ন্ত সূচনা, তুরস্ককে হারালো 3-0 গোলে। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়ঙ্কর হয়ে উঠছে ডেল্টা ভ্যারিয়েন্ট, লকডাউন কঠোরভাবে কার্যকরের তাগিদ, সীমান্তের 4 জেলায় আরও 19 মৃত্যু। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, ঢাকা 14 আসনে নৌকা পেলেন আগা খান মিন্টু। জনশক্তি রপ্তানির নতুন দেশ হতে যাচ্ছে সার্বিয়া, চাহিদায় ডাক্তার, নার্স, গাড়ি চালক সহ দক্ষ কর্মী। আউটসোর্সিংয়ে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয়, লাখ লাখ তরুণ তরুণী হয়ে উঠছেন উদ্যোক্তা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।